চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার পড়ব বল ও চাপ। সবার প্রথমে আমরা ক্লাস 7-এর তিনটে সূত্র নিয়ে প্রথম আলোচনা করি। নিউটনের তিনটে সূত্র। প্রথম সূত্র হলো, একটি বস্তুর উপর কোনো বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির বেগ বদলাচ্ছে কিনা তা দেখতে হয়। বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির উপর কোনো বল কাজ করছে না বা বস্তুটির উপর ক্রিয়াশীল বলগুলির যোগফল শূন্য হয়। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণও তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয়, ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে। চলো এবার আমরা এই তিনটে সূত্র নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। নিউটনের প্রথম সূত্র কি বলছে দেখি। বলছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সহজ কথায় বলতে গেলে কি বলছে, কোনো বস্তু নিজে থেকে তার অবস্থান পরিবর্তন করতে পারে না। যদি সে স্থির থাকে তবে চিরকালই স্থির থাকবে, আর যদি সে চলতে থাকে তবে সে একই গতিতে সোজা পথে চলতে চায়। তোমাদের সহজ করার জন্য এটি একটি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ভালো করে উদাহরণের দিকে নজর দেবে। ভালো করে ভিডিওটির দিকে দেখো। যখন প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তির কাছে বল দিচ্ছে তখন বলটি কিন্তু স্থির ছিল প্রথমে, কিন্তু সে বল প্রয়োগ করলো আর বলটি গতি পেল, আর তখন দ্বিতীয় ব্যক্তিটি আবার বল দিয়ে বলটিকে থামিয়ে নিল। তাহলে এর থেকে আমরা কি বুঝছি, যে বলটি ততক্ষণ গতিশীল থাকবে যতক্ষণ আমরা বল প্রয়োগ করছি। আবার গতিশীল বলটি আবার কী হয়ে যাচ্ছে, তখন আবার স্থির হয়ে যাচ্ছে কখন, যখন আমরা আবার তাকে বল দিচ্ছি। চলো তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, প্রথমে যে ব্যক্তিটি এটির পর্দাটার উপর লাফ মারছে তখন কি হচ্ছে, প্রথমে পাতাগুলো স্থির অবস্থায় থাকতে যাচ্ছে, কিন্তু দেখো স্থির ছিল আবার স্থির অবস্থাতেই থাকতে যাচ্ছে। কিন্তু যেই জালটা নিচে সরে আসছে তখন পাতাগুলো কি থাকছে, এখন থাকছে যে আমি এখন নিচে চলে যাই, তার জন্য নিচে চলে যাচ্ছে। আশা করি তোমরা প্রথম সূত্রটি বুঝতে পেরেছ। এবার চলো দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি। দ্বিতীয় সূত্রতে বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগও পরিবর্তনও সেদিকেই ঘটবে। সহজ কথায় কী বলছে, কোনো বস্তুর উপর যত বেশি জোরে ধাক্কা দেওয়া হবে বস্তুটির গতির পরিবর্তন তত বেশিই হবে। চলো এটিও একটি আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করে দেখি। দেখো, ভিডিওটির দিকে ভালো করে নজর রাখো। হালকা ব্যক্তিটির আর ভারী ব্যক্তিটি, হালকা ব্যক্তিটিকে আমি যে বল প্রয়োগ করছি ভারী ব্যক্তিটিকেও ঠিক একই বল প্রয়োগ করছি, কিন্তু হালকা ব্যক্তিটি বেশি গতিতে দোলন সম্পূর্ণ হচ্ছে, কিন্তু ভারী ব্যক্তিটি দোলনটা সম্পূর্ণ হচ্ছে না। কারণ কারণ এখানে ভরবেগ আমি যত দেব বলও ঠিক তত প্রয়োগ করতে হবে, নাহলে দ্রুত গতিটা সম্পূর্ণ হবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটি উদাহরণ দিচ্ছি আমি, এটা তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো। বল সাধারণত আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে স্পর্শহীন বল। চলো এবার এই দুই রকম বলকে আমরা বিস্তারিত আলোচনা করি। স্পর্শ বল কি বলছে, যখন দুটি বস্তু একে অপরের সংস্পর্শে বা ছোঁয়াছুঁয়ি অবস্থা থেকে বল প্রয়োগ করে তখন তাকে স্পর্শ বল বলে। যেমন কি পেশিজ বল, ঘর্ষণ বল, টান বল। এবার দেখব স্পর্শহীন বল। এই ধরনের বল প্রয়োগ করার জন্য বস্তু দুটির মধ্যে সরাসরি স্পর্শের প্রয়োজন হয় না, বস্তু দুটি দূরে থাকলেও এই বল কাজ করে। যেমন কি মহাকর্ষ বল, তড়িৎ-আকর্ষণ বা স্থির তড়িৎ বল, চুম্বকীয় বল। তাহলে বলো, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানতে পারি? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানতে পারি। চলো বলের সংজ্ঞা জানার আগে আমরা ত্বরণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ত্বরণ কি? ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সহজ কথায় বলতে গেলে কোনো বস্তু কত দ্রুততার গতি বাড়াচ্ছে বা কমাচ্ছে ত্বরণ সেটাই বোঝানো হয়। চলো ত্বরণ সম্পর্কে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। মনে করো তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে যেতে যেতে হঠাৎ তোমাকে কুকুরে তাড়া করলো। তুমি আগে যে বেগে যাচ্ছিলে তখন কি সেই একই বেগে যাবে? না, তখন তুমি একটু তোমার বেগটা বাড়াবে। তাহলে স্কুলে তুমি দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছ, এবার তোমার কত টাইম লাগলো ওই বেগটা বাড়াতে, আগে কত ছিল আর তারপরে কত বেগ বাড়লো, সেটাই হচ্ছে ত্বরণ। চলো এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করো একটি বস্তু প্রাথমিক বেগ, চলো লিখি আগে, তাহলে ধরি একটি বস্তুর প্রাথমিক বেগ
ইউ। মনে করো একটি বস্তুর প্রাথমিক বেগ ইউ, ইউ নিয়ে যাত্রা শুরু করছে। টি সময় পর তার বেগ ভি হয়। মানে ভিটা কি, তার অন্তিম বেগ। লিখে দিই, ভি হয়। তাহলে ত্বরণ কত, কি করে বের করবো আমরা ত্বরণ? দেখো বলছে একটি বস্তু প্রাথমিক বেগ ছিল কি ইউ, নিয়ে যাত্রা শুরু করছে, টি সময় পর তার বেগ হয়, অন্তিম বেগ ভি হয়ে যায়। দেখো এর গাণিতিক রূপ আমরা কীভাবে পরিবর্তন করব। প্রথমে বেগ ছিল ইউ, পরে হয়ে যাচ্ছে ভি, তাহলে আমার কিছুটা বেগের পরিবর্তন হচ্ছে না? তাহলে বেগের পরিবর্তন হচ্ছে কয়টুখানি আগে লিখি, তাহলে বেগের পরিবর্তন হবে প্রথমে আগে ছিল কি ইউ, পরে হয়ে যাচ্ছে ভি, তার মানে পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের হার কত হবে? হার মানে কি, কত সময়ে সে বেগ পরিবর্তন করছে। ভি মাইনাস ইউ বাই টি, এটাই হলো ত্বরণ। তাহলে ত্বরণ কি, বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। মানে কতটা বেগ বৃদ্ধি হলো আর কতটা সময়ে হলো, সেটাই আমরা কি বললাম, ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি, এ চিহ্ন দিয়ে প্রকাশ করি ত্বরণকে আমরা। এবার দেখো, এবার একক বের করি। ত্বরণের এককটা কি? ত্বরণের একক দেখো, ভি মাইনাস ইউ, এই বেগের পরিবর্তনের একক কি হবে? মানে এটাও তো বেগই পরিবর্তন হচ্ছে, মিটার পার সেকেন্ড হয়। মানে কত সেকেন্ডে বেগ, বেগ মানে কি, বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক তেমনি সময়ের একক হচ্ছে কি, টি সমান সমান হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো ত্বরণের সূত্র কি, ভি মাইনাস ইউ বাই মান বসিয়ে দাও এম বাই এস, আর টির জায়গায় এস বসিয়ে দাও সেকেন্ড। এবার যখন এটাকে আমি ক্যালকুলেশন করবো তখন কি হবে, এম বাই এস গুণ 1/s সমান সমান কী হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি আমরা ত্বরণের একক জানতে পারলাম, এবার আমরা জানবো বলের সংজ্ঞা। তোমাদের মনে আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলা হয়েছে বলের সঙ্গে ভরবেগের সমানুপাতিক হবে, বলও বৃদ্ধি পেলে ত্বরণও বৃদ্ধি পাবে। চলো এবার বলের সংজ্ঞাটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলেছিল, ভরবেগের পরিবর্তনের সাথে বল পরিবর্তন হবে, তার মানে বলের সাথে ভরবেগের সমানুপাতিক। তাই আমরা মনে করো এটা ধরি এম ভরের একটি বস্তুর উপর এফ বল টি সময় ধরে কার্য করে। টি সময় ধরে ক্রিয়া করে। এম ভরের একটি বস্তুর উপর এফ বল টি সময় ধরে ক্রিয়া করায় বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ ভি হয়। তাহলে চলো কি বলছে, এম ভরের একটি বস্তুর উপর এফ বল টি সময় ধরে কার্য করছে, মানে টি সময় ধরে কার্য করছে।
কার্যকরায় বস্তুর প্রাথমিক বেগ প্রথমে ইউ ছিল, নিয়ে প্রাথমিক বেগ বেড়ে কী হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে। তাহলে মানে এখানেও তো বেগের পরিবর্তন হয়েছে, এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে। কিসের? ভরবেগের। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল, অতএব ভরবেগের পরিবর্তন প্রথমে ভরবেগ ছিল এম ইউ, তারপরে ভরবেগ হচ্ছে কি তো এম ভি। তোমাদেরকে বলি ভরবেগ মানে কি, ভর গুণ বেগ। ভরবেগ সমান সমান কী হলো তাহলে, ভরবেগ সমান সমান হবে ভর, এম মানে কি ভর, ভি মানে হচ্ছে বেগ বা ইউ মানে বেগ, ভি বা ইউ বেগ, ভরবেগ। এবার দেখো ভরবেগের পরিবর্তন এম ইউ প্রথমে ছিল, তারপরে বেগ বেড়ে হয়ে যাচ্ছে এম ভি, তাহলে এম ইউ মাইনাস এম ভি। এবার দেখো তাহলে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি কত সময়ে পরিবর্তন হয়েছে, ভরবেগটা কত সময়ে পরিবর্তন হয়েছে। তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি, টি সময় ধরে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো আমি যদি এখান থেকে এমটা কমন নিতে পারি না, এখানে এম ভি এখানে এম ইউ, তাহলে এমটা যদি কমন নিয়ে ভি মাইনাস ইউ করি বাই টি করলাম। এবার দেখো তোমাদের মনে পড়ছে যখন আমি ত্বরণ শিখিয়েছিলাম, ত্বরণের গাণিতিক রূপ ভি মাইনাস ইউ বাই টি সমান সমানই কিন্তু ত্বরণ, ভি মাইনাস ইউ সমান সমানই টি মানে ত্বরণ। তার মানে আমি এখানে লিখতে পারি না এম, এইটুখানি পুরোটুখানি কি, এই পুরোটুখানি তো ত্বরণ, এই ত্বরণের মান আমরা কি বলেছিলাম এ, ছোট হাতের এ, এই এম এ। তাহলে আর বল আর ভরবেগের পরিবর্তনের হারকেই কি বললাম, বল, বলের সাথে সমানুপাতিক হবে। তাই আমি বলতে পারি বল সমান সমানই এম এ। এটাই হচ্ছে বলের গাণিতিক রূপ। নিউটনের দ্বিতীয় সূত্রটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো ভর ও ত্বরণের সম্পর্ক, একটা হলো বল ও ত্বরণের সম্পর্ক। ভর ও ত্বরণের সম্পর্ক কি, যদি একই জোরে একটি ক্রিকেট বল ও একটি ভারী পাথরকে ধাক্কা দেওয়া হয় তবে ক্রিকেট বলটি অনেক দ্রুত যাবে, কারণ পাথরের ভর বেশি, তাই তার ত্বরণও কম হবে, অর্থাৎ ভর বাড়লে ত্বরণ কমে। এবার বল ও ত্বরণের সম্পর্ক কি, যদি একটি ফুটবলকে হালকা করে লাথি মারা হয় তবে সেটি অল্প দূরে যাবে, কিন্তু যদি অনেক জোরে লাথি মারা হয় তাহলে সেটি খুব দ্রুত গতিতে ছুটবে, অর্থাৎ বল বাড়লে ত্বরণও বাড়ে। এটা তোমাদেরকে আগের দুটো উদাহরণে আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় সূত্রটি। এবার আমরা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তৃতীয় সূত্র সবাই আশা করি জানো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর অর্থ কি, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। চলো আমরা এটিও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা এই ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করো। যখন ব্যক্তিটা বন্দুকটাকে চালাচ্ছে তখন বন্দুক গুলিটাকে একটি ফোর্স দিচ্ছে, তার জন্য গুলিটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু গুলিটাও ঠিক তত পরিমাণে ফোর্স দিচ্ছে, মানে বল প্রয়োগ করছে বন্দুকটাই, তার জন্য বন্দুকটা পিছনের দিকে সরে আসছে। চলো এখন আমরা ভর ও ওজন সম্পর্কে জানব। ভর, ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে। যেমন মনে করো একটি লোহার বড় বল ও একটি প্লাস্টিকের বল একই আকারের হতে পারে, কিন্তু লোহার গোলকটিতে পদার্থের পরিমাণ বেশি আছে, তাই তার ভরও বেশি। চলো ভরের কটি বৈশিষ্ট্য আলোচনা করি। ভর সব জায়গায় একই থাকবে, এটি কখনো শূন্য হতে পারে না। একক কী কী, এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আর সিজিএস একক মনে রাখবে গ্রাম। মাপার যন্ত্র, এটি সাধারণত তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়, যেমন দাড়িপাল্লা দিয়ে মাপা হয়। এবার ওজন বা ভার, ওজন আসলে এক ধরনের বল, পৃথিবীর কোনো বস্তুকে যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে তাকেই আমরা ওজন বলি। চলো এবার ওজনের বৈশিষ্ট্য আলোচনা করি। ওজন জায়গার পরিবর্তনে বদলে যায়, যেমন পৃথিবী থেকে চাঁদে গেলে ওজন কমে যাবে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্যও হতে পারে। এর একক কী কী ব্যবহার করি আমরা, যেহেতু এটি একটি বল তাই এর একক হলো নিউটন। মাপার যন্ত্র স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়, তাহলে এককটা মনে রাখবে নিউটন। ওজনের একক কি, নিউটন, বা ভারের একক নিউটন। তোমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছ, হাতের উপর একটি বস্তু রাখা রয়েছে, তাও বস্তুটি নিচের দিকে পড়ছে না। কেন পড়ছে না? এটাকে কি বলছে, বস্তুর ওজন ও বলের জন্য পড়ছে না। দেখো বস্তুটি হাতে রাখা হলে বস্তুটির ওজনের জন্য তার নিচের দিকে একটি বল প্রয়োগ করে, এই বলটির নামই হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তোমরা নিউটনের তৃতীয় সূত্র পড়েছ। তৃতীয় সূত্রে বলেছিল
যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং প্রতিক্রিয়া থাকবে। দেখো এই উদাহরণটির দিকে তাকাও ভালো করে। এই বস্তুটি যেমন হাতের উপর একটি বল প্রয়োগ করছে, ঠিক তেমনি হাতটিও বস্তুটির উপর ঠিক সমান বল ক্রিয়া করছে। তার জন্য বস্তু কিন্তু চাচ্ছে যে গ্র্যাভিটির জন্য যে আমি নিচে চলে যাই, কিন্তু নিচে যেতে পারছে না। কেন? কারণ হাতটির জন্য। হাতটি বস্তুটির উপর ঠিক একই পরিমাণ বল ক্রিয়া করছে, তার জন্য বস্তুটি স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র। এখন আমরা ঘর্ষণ সম্পর্কে জানব। ঘর্ষণ সাধারণত দু রকমের, একটা হচ্ছে স্থির ঘর্ষণ আর একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ। স্থির ঘর্ষণ যখন একটি বস্তু অন্য একটি তলের উপর স্থির থাকে এবং বাইরে থেকে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটির কোনো গতি তৈরি হয় না, তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলবো স্থির ঘর্ষণ। গতিশীল ঘর্ষণ একটি বস্তু যখন অন্য একটি তলের উপর দিয়ে চলতে শুরু করে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতিশীল বা চলঘর্ষণ বলে। চলো এবার আমরা এই দুটি ঘর্ষণ একটু উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। তোমরা ভিডিওটির দিকে ভালো করে লক্ষ্য রাখো। প্রথম ব্যক্তিটি, মানে প্রথম সবার উপরের ছবিটি দেখবে স্থির ঘর্ষণের, ব্যক্তিটি বল দিচ্ছে কিন্তু ওই যে গোলকটি সেটি যাচ্ছে না, মানে সরছে না, সে গতিশীল হচ্ছে না। কিন্তু নিচের ব্যক্তিটি বল দিচ্ছে, সেটি গতিশীল হয়ে চলে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি প্রথম ব্যক্তিটা যে পরিমাণ বল প্রয়োগ করছে তার থেকে ঘর্ষণ বল এখানে বেশি, তার জন্য এখানে বলটি স্থির অবস্থাতেই রয়েছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি ঘর্ষণ বল অপেক্ষা বেশি পরিমাণ বল প্রয়োগ করছে, তার জন্য বলটি গতিশীল অবস্থায় রয়েছে। তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আরেকটি উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝো। দেখো এই ব্লকটি যখন স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে টানা হচ্ছে তখন 5-এর কম পরিমাণ বল দিয়ে টানছি, কিন্তু বস্তুটা কিন্তু ঘর্ষণের কারণে সরছে না। কারণ এখানে আমি যে পরিমাণ বল দিয়ে টানছি তার থেকে ঘর্ষণ বল বেশি, তার জন্য ব্লকটি স্থির অবস্থাতেই রয়েছে। এবার একটু ভালো করে নজর দাও। আমি এবার একটু বলের পরিমাণটাকে বাড়িয়ে দিলাম, তখন কি হলো? বস্তুটি কিন্তু সরে আসছে, মানে গতি হচ্ছে। এটাকে কি বলছি আমরা? গতি ঘর্ষণ বা গতিশীল ঘর্ষণ। এই উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারছি যখন ঘর্ষণ বল থেকে টান বল বেশি হবে তখনই বস্তুটি গতিশীল হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের এবার ঘর্ষণ সম্পর্কে আরও কিছু তথ্য জানাই। চলো তথ্যগুলো আলোচনা করি। কোনো বস্তু যখন কোনো তলের উপর স্থির হয়ে বসে থাকে তখন ওই বস্তুটি ওই তলের উপর লম্বভাবে নিচের দিকে একটি বল প্রয়োগ করে এবং ওই তলটিও ওই বস্তুটির উপর লম্বভাবে উপরের দিকে সমান বল প্রয়োগ করে। তোমাদেরকে আগেই বলেছি তৃতীয় সূত্র অনুযায়ী এটা চলে। এই লম্বভাবে প্রয়োগ করা বল যদি বেশি হয় তাহলে ওই বস্তু ও ওই তলের মধ্যকার স্থির অবস্থার ঘর্ষণের বলের সর্বোচ্চ মানও বেশি হবে। তাহলে কি বলছে? লম্বভাবে প্রয়োগ করা বল বেশি হলে তাহলে স্থির তলের ঘর্ষণ বলও বেশি হবে। মনে রাখবে এটা। একটি তলের উপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয় বা ওই তলের উপর দিয়ে বস্তুটি যখন চলতে থাকে তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। এটা আমরা একটু আগে উদাহরণ দিয়ে বুঝলাম। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। টান বা যে কোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তু একটি নির্দিষ্ট তলের উপর থাকার সময় সর্বদা একই থাকবে। দুটি তলের মধ্যে লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশিই হবে। আজ এই অধ্যায়ের বল নিয়েই শুধু তোমাদের সাথে আলোচনা করলাম। কালকে এই অধ্যায় থেকে চাপ আর ঘনত্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। টাটা, চলো দেখা হচ্ছে আবার কালকে।